ইউরোপে বহাল থাকছে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা। বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেই মহাজোট সরকারের শেষ বাজেট পাস। অর্থনীতি ভালো হলে প্রত্যেকের জন্য বিনা খরচে শিক্ষা, প্রধানমন্ত্রীর ঘোষণা। এবং দলীয় সরকারের অধীনে ভোট নয়, বর্তমান কমিশনার অথর্ব বিরোধী নেত্রী। দেখে নিতে নিউজ রাত ৩টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি রবিউল আলম। শুনছিলেন শিরোনাম। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশি রপ্তানি পণ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্যের সুবিধা বা জিএসপি সুবিধা বহাল রাখার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, জিএসপি সুবিধা প্রত্যাহারের মতো পরিস্থিতি অবশ্যই এড়াতে হবে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানের উপর বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করার ঘোষণার পর ইউরোপীয় বাজারে এর প্রভাব নিয়ে দেশি বিদেশি আশঙ্কার মধ্যে ইইউর এই বিবৃতি এলো। বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৫৪%-এরও বেশি ইউরোপের ৬০টির বেশি দেশ আমদানি করে। তাই দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা আশঙ্কা করছিলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অর্থনীতি খুব একটা ক্ষতিগ্রস্ত না হলেও ইউরোপীয় ইউনিয়ন একই ধরনের সিদ্ধান্ত নিলে দেশের রপ্তানি খাত বড় ধরনের সংকটে পড়বে। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিতের বিষয়টি বাংলাদেশের শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়ন এবং রানা প্লাজা ও তাজউদ্দিন ট্র্যাজেডির মতো ঘটনা রোধে সহায়তা করবে। গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা শিল্প পার্ক ও আনন্দ শিপইয়ার্ড পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ডেনডব্লিউ মুজিরা। বাংলাদেশ দুর্বল বা গরিব দেশ নয় বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশই পরবর্তী এশিয়ান টাইগার হিসেবে উঠে আসবে বলে যুক্তরাষ্ট্র আশা করে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক আসিফ ইকবাল ও আমেরিকা বাংলাদেশ চেম্বারের সভাপতি আফতাব আহমেদ সহ আরো অনেকে। যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত যাই হোক, বাংলাদেশের পোশাক শিল্প খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে মার্কিন প্রতিষ্ঠান এভারি ডেনিসন। বরং খুব শিগগিরই তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। গতকাল বিকেলে রাজধানীতে প্রতিষ্ঠানটির সংবাদ সম্মেলনে বলা হয়, তারা বাংলাদেশে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন সেগুলোর কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের। সরজমিনে তদন্তের মাধ্যমে এসব বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এভারি ডেনিসন বিশ্বের ৫০টিরও বেশি দেশে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। আমরা কি করছি সে বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা সেভাবেই এগোবো। আমরা বিশ্বজুড়ে পোশাক প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করতে যাচ্ছি। ভবিষ্যতের কথা চিন্তা করলে বিষয়টি বাংলাদেশের জন্য সুখকর। এবার বাজেট পাশের খবর। বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে জাতীয় সংসদে গতকাল ২০১৩-১৪ অর্থ বছরে ২,২২,৪৯১ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। আজ ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। বর্তমান সরকারের ৫টি বাজেট অধিবেশনের মধ্যে এবারই প্রথম বিরোধী দল বাজেট আলোচনায় অংশ নেয়। তবে বাজেট পাশের আগ মুহূর্তে তারা ওয়াকআউট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ৬ জুন ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট পেশের পর পক্ষে বিপক্ষে আলোচনা শেষে রোববার প্রায় ২.২ লাখ কোটি টাকার বাজেট পাশ হয় সংসদে। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ধরা হয়েছে ৬৫,৮৭০ কোটি টাকা। নতুন বছরে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১,৫৬,৬২১ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৬৭,৪৪৯ কোটি টাকা, যার মধ্যে ১,৩৬,০৯০ কোটি টাকার যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বাজেট পাশের আগে ৫৬টি বিষয়ে ছাঁটাই প্রস্তাব দেয় বিরোধী দলের সাংসদরা। তার মধ্যে ৭টি বিষয়ের উপর আলোচনার সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সরকারের বিরুদ্ধে প্রশাসনকে দলীয়করণের অভিযোগ তোলেন বিরোধী সাংসদরা, যা অস্বীকার করেন স্থানীয় সরকার মন্ত্রী। বর্তমান সরকার আগামী নির্বাচনটাকে দলীয়ভাবে করার জন্য একটা ফাঁদ পেতেছে এবং সেই অনুযায়ী আমরা লক্ষ্য করছি যে এখন থেকেই ডিসি, এসপি, ওসি সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা তাদের দলীয় মনা লোকদেরকে নিয়োগ দিচ্ছেন। জনপ্রশাসনে আমরা এবার রাষ্ট্রীয় ক্ষমতা আশা করার পরে গতিশীল করা হয়েছে, মেধার যোগ্যতা দেওয়া হয়েছে, যাদের প্রমোশন হওয়া প্রয়োজন তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সরকারের নানা সমালোচনার জবাব দেন অর্থমন্ত্রী। আইন ও বিচার বিভাগ খাতের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিএনপির এক সাংসদ অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলা শুরু করলে স্পিকার কয়েকবার তার মাইক বন্ধ করে দেন। 1996 সালে ক্ষমতায় এসে ঘাতক দালাল নির্মূল কমিটি করা হয়েছিল, যার প্রধান বানানো হয়েছিল জাহানারা ইমামকে, যিনি আয়না অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত স্বাধীনতা উত্তর পাকিস্তানের একজন অনুগত কর্মচারী ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনা শেষে সময় স্বল্পতার কারণে স্পিকার বাকি দুটি ছাঁটাই প্রস্তাবের আলোচনা না করার সিদ্ধান্ত জানালে বিরোধী দলের সাংসদরা তার প্রতিবাদে ওয়াকআউট করেন। আমি এখন দাবি নম্বর 52 উত্থাপনের জন্য মাননীয় আইন বিচার ও পরে বাজেট পাশের জন্য নির্দিষ্টকরণ বিল 2013 উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নির্দিষ্টকরণ বিল 2013 এই মহান সংসদে পাশ করা হোক। বিরোধী দলের সাংসদদের অনুপস্থিতিতে কণ্ঠভোটে তা পাশ হয়। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2013 সংসদে পাশ হলো। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। টানা 20 দিনের আলোচনার পর মহাজোট সরকারের শেষ বাজেটে 10% জরিমানা দিয়ে জমি প্লটে কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। নিউজ প্রিন্টের আমদানি শুল্ক 10% করা সহ 8টি সংশোধনী আনা হয়েছে প্রস্তাবিত বাজেটে। যদিও বিশ্লেষকরা বলছেন বাজেটের মূল কাঠামোয় কোনো পরিবর্তনই আসে না বাজেট পাশের পর। রিপোর্ট সুশান্ত সিনহার। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্য, মহাজোট সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জমি, প্লট ও ফ্ল্যাটে কালো টাকা 10% জরিমানা দিয়ে সাদা করার সুযোগের বিষয়টি। অবশেষে সমালোচনার মুখে তা অনেকটা চেপে গিয়েছেন অর্থমন্ত্রী। একইভাবে নিউজ প্রিন্ট আমদানি শুল্ক 3% থেকে হুট করে বাড়িয়ে 25% প্রস্তাব করা হলেও গণমাধ্যম কর্তা ব্যক্তিদের চাপে তা নেমেছে 10%। বিড়ির উপরে শুল্ক কমানোর পাশাপাশি প্লাস্টিক ও গৃহস্থালী তৈজসপত্রের উপরে বাড়তি শুল্ক প্রত্যাহার করা হয়। এবার খুব বেশি সমালোচনার পয়েন্টে তেমন হয়নি, মানে যেটা বলা হয়েছে যে কটা সে কটাতেই দেখলাম এটা অ্যাড্রেস করা হয়েছে। প্রত্যাহার যেগুলো করা হলো বা যেগুলো ছাড় দেওয়া হলো তাতে আলটিমেটলি রাজস্ব আহরণের উপরে যে খুব বেশি ইয়ে পড়বে, অ্যাকচুয়ালি খুব বেশি পড়বে বলে মনে হয় না, কারণ এগুলো সাধারণত একটা নোশনাল ভিত্তিতে হিসেবটা কষা হয়। অপ্রদর্শিত অর্থ আয়ের ব্যাপারটাও তাই। গত কয়েক বছর অভিজ্ঞতাতে দেখা গেছে খুব বেশি অপ্রদর্শিত অর্থ কেউ হুমড়ি খেয়ে এসে পড়ে খুব যে করেছে তা না আর কি। সুতরাং এবারে যে খুব করতো এরকম কথা মনে করে হাজার হাজার কোটি টাকা খুব আয় হবে এরকম কথা ভাবা হয়নি। এটা হচ্ছে একটা স্ট্রিম লাইনে আনার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আর কি। কিন্তু অর্থনীতি যে এখানে আছে অর্থনীতি সেখানেই থাকবে। বাজেটে আসবাবপত্র ও মিষ্টির দোকানকে সেবা খাতের বাইরে রাখা হয়েছিল, সংশোধনীতে তাও প্রত্যাহার করা হয়। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত দুটি ওষুধ আমদানির ক্ষেত্রে উচ্চ করের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। অতীতের মতো মূল বরাদ্দের ক্ষেত্রে কোনো পরিবর্তন ছাড়াই সামান্য কিছু কাটছাঁটের মাধ্যমে প্রস্তাবিত বাজেট পাশ করার রেওয়াজে পরিণত হয়েছে বলে জানান এই অর্থনীতিবিদ। বাংলাদেশে প্রস্তাবিত বাজেটের থেকে যেই বাজেট পাশ হয় তার ভিতরে খুব বড় ধরনের পরিবর্তন আমরা দেখি না। বিশেষ করে বরাদ্দের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। সামান্য যদি কিছু পরিবর্তন হয় কোনো কোনো শুল্ক পদক্ষেপ বা রাজস্ব পদক্ষেপের ক্ষেত্রে। এখন শোনা যাচ্ছে ঢাকা। দেশের অর্থনীতি আরো ভালো হলে বিনা খরচে সবার জন্য সুশিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র মেধাবী ছাত্রীদের প্রথমবারের মতো উপবৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে 15 জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে 5,500 টাকা তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, শিক্ষা হলো সবচেয়ে বড় বিনিয়োগ। আর আল্লাহর রহমতে আগামীতে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হয়, আরো টাকা পয়সা পাই, তাহলে পুরো শিক্ষা আমরা একেবারে ফ্রি করে দেবো, এটাই আমার ইচ্ছা। তবে শিক্ষার জন্য বাবা মাকে আর চিন্তা করতে হবে না, কাউকে চিন্তা করতে হবে না, এটা রাষ্ট্রই দায়িত্ব নেবে এবং আমি এটা মনে করি এটা হচ্ছে সব থেকে বড় বিনিয়োগ। প্রধানমন্ত্রী বলেন, টাকার অভাবে কেউ পড়তে পারবে না, এটা আর বাংলাদেশে হবে না। এই শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কাজে শিক্ষিত জনগোষ্ঠী আমরা করতে পারবো আমাদের ছেলে মেয়েকে যদি সুশিক্ষা দিতে পারি। আমি আজকে সত্যি খুব আনন্দিত যে অন্তত আমরা এই অনুদানটা দিতে পারলাম, শুরু করলাম, যাত্রা শুরু হলো। কাজে আমাদের ছেলে মেয়ে কেউ আর ওই টাকার অভাবে পড়তে পারবে না, পরীক্ষার ফিস দিতে পারবে না, বই কিনতে পারবে না, এই অভিযোগ যেন আর
না থাকে। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রথমবার 1,33,726 জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেয়া হবে। সমাজের বিত্তশালীদের এই ফান্ডে আর্থিক সাহায্য করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সোনার বাংলা গড়ার সোনার ছেলে কামনা। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনকে অথর্ব ও মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, এই কমিশনের অধীনে কখনোই নিরপেক্ষ নির্বাচন হবে না। বরিশাল সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল গতকাল রাতে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করতে গেলে তিনি আরো বলেন, এই সরকার আমলে কোন নির্বাচনে বিএনপি লেভেল প্লেইং ফিল্ড পায়নি।